জামাতের আমিরের যে বক্তব্য বিএনপি ফেসিবাদের পথেই হাঁটছে, আপনি কতটুকু মনে করেন বিএনপি ফেসিবাদের পথে এই গেল 5-5.5 মাসে কতটুকু হাঁটলো? না, এই বক্তব্য তো হলো গত কয়েকদিনের ঘটনা কেন্দ্রিক, তাই না? যে ওই যে হবিগঞ্জে গেলেন, তারপরে তার পাশের উপজেলা এবং সর্বশেষ জয়ন্তিয়ার দিকে এই বক্তব্য রাজনীতিতে যে এটাও আমাদের ইনুস সাহেবের কৃতিত্ব বলতে পারেন, যে রাজনীতিতে যে অশ্লীলতা এবং রাজনীতির স্লোগানের মধ্যে যে মানে যেসব উচ্চারণ করা যায় না, মানে আমরাও উচ্চারণ করতে পারি না, বাট তারা তো নারী পুরুষ মিলেই এসব উচ্চারণ করেছে, তাই না? এবং সেখানে আপনি একটা রাজনৈতিক পরিবারকে, প্রধানমন্ত্রীকে, তার পুত্রকে, তার নাতিকে, বা এখন বর্তমান প্রধানমন্ত্রীর মেয়েকে জড়িয়ে এবং আরও অন্যান্য নেতাদেরকে জড়িয়ে যে ধরনের অশ্লীলতা করা হয়, অসভ্যতা করা হয়, তো এইটা তো একটা জায়গা যেখানে তো আপনাকে থামতে হবে। আপনি থামবেন তো। মানে এর আগে না হয় ডক্টর ইউনূস সাহেব ছিলেন, তখন ওনারা খুব মজা পাইতেন এসব করলে, এবং ওনারা চাইতেন যে দেশের যে বড় দলটা আছে বিএনপি, এখন আগে একটা দল ছিল সেটা চলে গেছে, এখন এই দলটাকে যত পারি চাপতে থাকি এবং তারপরে এর মধ্যে দিয়ে আমরা আমাদের ক্ষমতা অর্জন করব। একসময় তো তাদের বট বাহিনী এরকম মনে করিয়ে দিয়েছিল বাংলাদেশের জনগণকে যে তারা ক্ষমতায় চলে গেছে, 179 সিটস নাকি তারা পেয়েই যাবে। তো সেইখানে কিন্তু বাংলাদেশের নারীরা, বাংলাদেশের সংখ্যালঘু মানুষ এবং বাংলাদেশের যারা যে কর্তৃত্ববাদের পার্টির লোকেরা, তারা যারা যারা ভোট কেন্দ্রে গেছে তারা কিন্তু তাদের বিপক্ষে ভোট দিয়েছে, কারণ তারা 71-এর কথা তাদের মনে হয়েছে, তখন তাদের মনে হয়েছে যে জামাত ক্ষমতায় গেলে কি করতে পারে। এবং এখন জামাত তো বিরোধী দল এবং তাদের তো অনেক কিছু বের হচ্ছে না, এখন তাদের এমপিরা কি করেন, তাদের নেতারা কি করেন, অনেক কিছু বের হচ্ছে এবং আরও অনেক কিছু বের হবে। তো এইখানে ধরেন উনি যে একেবারে ফেসিবাদের ফটোকপি দেখছে, আমি এরকম তো দেখি না। বাট এই সংঘাতটার ক্ষেত্রে বিএনপি মানে রাষ্ট্রযন্ত্র যেটা, সেটাকে একটা নিরপেক্ষ ভূমিকায় রাখতে পারতো, যে পুলিশকে বলতে পারতো যে ঠিক আছে তুমি অ্যাকশনে যাও, তুমি এই ভিডিও ফুটেজ আছে তুমি গ্রেপ্তার করো, এটা আইনের কাছে সোপর্দ করো, এটা করতে পারতো। এটা বিএনপির যেমন শাসক দল হিসেবে দায় আছে। তো অন্যদিকে আমরা কি দেখি, আপনি তো শুধু জামাতের একটা ভদ্র বক্তৃতা দেখলাম, আমি একটা বক্তৃতা দেখছি, আমি জানি না আসলে এইসব বলেছে কিনা, যে নাসিরউদ্দিন পাটোয়ারি উনি একটা বক্তব্য রাখছেন না, কালকের বক্তব্যে বলছেন রক্তের বদলে উনি রক্ত নেবেন। মানে কি ধরনের অ্যাগ্রেসিভ বক্তব্য, রক্ত দিয়ে এটা ঋণ পরিশোধ করতে হবে, ফেলে দিবেন, 5 বছর এই সরকারকে থাকতে দিবেন না, তাদের যে কি হুইপ বলছেন না, তারা নাহিদ সাহেব বলেছে এটা। আর আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি যা যা বলছেন আমি জানি না এটা কারেক্ট কিনা, সেই জন্য আমি রেফারেন্স করছি না। ব্যক্তিগতভাবে নেতাদেরকে আক্রমণ করে যে ধরনের শব্দ চয়ন করা হয়েছে, এইটা তো কোনো রাজনীতি হতে পারে না। আপনি এই ধরনের কথাবার্তা বলবেন, তারপরে এই ধরনের ঘটনা ঘটবে না, এটা নিশ্চিত করা যায় না। বাট তারপরে আমি বলবো যে শাসক দলকে, যেহেতু তারা শাসক দল এবং তাদের কাছে 2/3 মেজরিটি আছে এবং তারা মানুষের ম্যান্ডেট নিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করছে, সুতরাং তাদেরকে আরও ভালোভাবে, আরও স্মার্টলি এগুলোকে হ্যান্ডেল করতে হবে, যাতে এই জামাতের আমির সাহেবরা এরকম কথা বলতে না পারেন যে জনগণের কোনো বিষয়ে কিন্তু তাদের আলোচনা নেই। তারও পার্লামেন্টের পর্দা কি কি লাগবে আর কি, মাইক্রোওভেন টোভেন কি কি আছে, এটা নিয়েও আলোচনা করেন। তাদের যে নেতারা আছেন তারা বাজেটের কথা বলে, ওটা কি 700 কোটি টাকা না 500 কোটি টাকা কেমন একটা বাজেট হয়েছে আমি শুনেছি এরকম। তো এই যে আলাপ আলোচনা, তাদের যে স্ট্যান্ডার্ড, এই যে স্ট্যান্ডার্ডে উন্নতি তাদের করতে হবে এবং সেটা করে তারা কিন্তু আসেন কথা বলেন। একসময় জামাত বাংলাদেশের ক্ষমতায় গেলেও যাইতে পারে যদি মানুষ তাকে পছন্দ করে, কিন্তু তার জন্য তো আপনি মানুষের কল্যাণের কাজটা করতে হবেন। এবং আমি ওনার সাথে একদম একমত যে বাংলাদেশে সবচেয়ে বড় দরকার স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং ডিসেন্ট্রালাইজেশন করা। সব কিছু যদি আমি কেন্দ্রে রেখে দিই, যেমন ধরেন যে আপনি রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াবেন, ভাই এই সিস্টেমে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো যাবে না। এটা পলিটিক্যাল, মানে যারা পলিটিক্যাল একাডেমিশিয়ান বা পলিটিক্যাল সায়েন্সের যারা পড়েন বা যারা রাজনীতি করেন, এটা তো আমরা ব্রিটিশ সিস্টেম, পার্লামেন্টারি ডেমোক্রেসি, আমরা তো আমেরিকান সিস্টেম ফলো করছি না। তাহলে আপনি কিভাবে রাষ্ট্রপতি? স্যার, এখানে আরেকটা বিষয়, থিওরিটিক্যালি আমরা যদি বিবেচনা করি, রাষ্ট্রপতির ক্ষমতা যদি বাড়ানো, যারা একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে, রাষ্ট্রপতি তো তাদেরই থাকবে, রাষ্ট্রপতি তো বিরোধী দল বা নিরপেক্ষ কেউ হবে না। তো সেই জায়গায় রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে আপনি কতটুকু সুবিধা বাড়ানো যাবে না, এই সিস্টেমে বাড়ানো। আমি বলছি পুরো পলিটিক্যাল সিস্টেম আপনাকে চেঞ্জ করতে হবে। আমরা যদি যেমন ধরেন যে বিএনপি এগ্রি করছে যে উচ্চ কক্ষ লাগবে, আমি মনে করি না বাংলাদেশে একটা উচ্চ কক্ষের প্রয়োজন আছে। এটা একদম উচ্চ কক্ষ একটা সাইফার জিনিস হবে এবং এটার কোনো প্রয়োজন নাই অযথা জনগণের পয়সা করি খরচ করা। এখন বিএনপি একসময় মনে করেছিল এটা নিয়ে আলোচনা হইতে হবে, আসেন আমরা আলোচনা করি, তর্ক বিতর্ক করি, উচ্চ কক্ষ আমরা কি দিবে, আমাদের কিছুই দিবে না উচ্চ কক্ষ, তাই না? তো এইসব আলোচনা
সুন্দর মতো করে কিন্তু সমাধান করা যায়, কিন্তু তারা যেটা মানুষের বললেন যে তারা আছে গণভোট, একটা কি বলবো, একটা ভুয়া গণভোট বলতে পারেন, ভুয়া বললাম মানে, এবং বেআইনি, এবং এই ধরনের অর্ডার কিন্তু রাষ্ট্রপতি করতে পারে না। কেন করছে তার কাছে ইন্টারভিউ নিতে হবে, উনি আসলে করছে কিনা এটাও জানতে হবে, কেন উনি তো বলছে অনেক কিছু উনি জানে না, কেন এই অর্ডারটা, এই সাংবিধানিক অর্ডার তো দিতে পারে না। এই সময় অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সংবিধান অনুযায়ী শুধুমাত্র অধ্যাদেশ জারি করতে পারে, কনস্টিটিউশনাল অর্ডার ইস্যু করতে পারে না। তারপরে আপনি বিএনপির যে নোট অফ ডিসেন্ট ছিল সব বাদ দিয়ে আপনি একটা গণভোট করলেন, এখন আপনি গণভোটে বাস্তবায়ন করতে হবে, আপনি একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলির শপথও নিয়ে নিলেন, যেটা বিএনপি নেয়নি। বিএনপি এই সকল এইসব করে কিন্তু ওনারা একটা মানে কি বজগট লাগানোর একটা চেষ্টা করছেন। ওনারা